দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যিই একটা সংসার চায়, পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সাথে। আমার কাজকর্মে একজন সঙ্গীও হলো, বয়স তো হচ্ছে, একা কি আর সবকিছু সামলানো যায়? আবারও বয়স হয়েছে, কিন্তু দুজন মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোকেও বিয়ে দিয়ে দিতে হবে, প্রেমার বিয়ে হবে, তোরা শ্বশুরবাড়ি চলে যাবি, আমার একটা সঙ্গী থাকলো। আর এমনও নয় যে আপার মনে বিষ আছে, আপারও ভালো সঙ্গ দরকার, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে, প্রেমাপ্রান্তর জন্য জান দিতেও প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এমন। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়, ওনার মা মারা গেছে, বাবাও নেই, আত্মীয় স্বজন নেই। এই বয়সে যাবে কই? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই সে খারাপ হবে, সৎমা হলেই সে খারাপ হবে, এমন কোনো বাণী আছে কোথাও? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল, এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করে। যদিও আমাকে উনি কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবেন না, তবে ওনার কথার ধরন আমার কাছে ভালো লাগে না। শকে ছ উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলে। হেমলতা পূর্ণার কথায় মৃদু হাসেন। পূর্ণা আঙুলে ওড়না পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছে। হেমলতা পূর্ণার মাথায় হাত রাখেন, বলেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে, তুই তোর বাসন্তী খালাকে স উচ্চারণ শিখাতে পারবি না? উনি শিখবেন বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন, সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সবগুলো শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা, এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে আসেন। পূর্ণা কথা বলতে গিয়ে বুঝলো তার গলায় জড়তা কাজ করছে। 2-3 বার ঢোক গিলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালেন, পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না, তবুও পূর্ণার পিছন পিছন গেল। বারান্দার চৌকির ওপর পূর্ণা বসলো। পূর্ণার সামনে বাসন্তী বসেন উৎসুক হয়ে। পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে দন্তাস্ব উচ্চারণ করা শিখাবো আমি। দন্তাচ্ছ উচ্চারণ তো আমি পারি, আপনি দন্তাস্ব না দন্তাচ্ছ বলেন, শুনতে ভালো লাগে না। বলুন দন্তাস্ব। বাসন্তী থতমত খেয়ে যান, ছোট ছোট করে বললেন, দন্তাচ্ছ। হয়নি, বলুন দন্তাস্ব। দন্তাচ্ছ। আবারও হয়নি। আচ্ছা বলুন, সংসার। 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 ছং ছাড়। ছ উচ্চারণ করতে করতে পূর্ণার মুখের সামনে ঝুঁকে পড়েন বাসন্তী। পূর্ণা বলল, উপরে চলে আসছেন কেন, দূরে বসুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসেন। পূর্ণা বলল, এবার বলুন সন্তান। সন্তান। ফাটাফাটি হয়ে গেছে, এবার বলুন আসছে। আচ্ছে। আরে আবার ছ উচ্চারণ করছেন, বলুন আসছে। 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 হ্যাঁ, এবার হয়েছে। এবার বলুন সাজগোজ। সাজগোজ। হাওলাদার বাড়ির পুরুষেরা দুপুরের খাবার খাওয়ার জন্য একসাথে বসেছেন। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত আছে। আমির 2 দিন পর শহরে ফিরবে, তাই আলমগীর চলে এসেছে। অতিরিক্ত গরম পড়েছে, বাড়ির চারপাশে এত গাছপালা, তবুও একটু বাতাসের দেখা নেই। আমিনা লতিফা বাতাস করছে, পদ্মজা ফরিনা রিনু খাবার বেড়ে দিচ্ছে। পদ্মজা আমিরের থালায় মাংস বেড়ে দিতেই আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকায়, বলল, আম্মার সাথে। এখন বসো না। জেদ ধরবেন না, অনুরোধ, ফিসফিসিয়ে বলল পদ্মজা। এরপর মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে যায়, বাটিতে মাছের ঝোল নিয়ে ফিরে আসে। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করলো না। কি অদ্ভুত, বইয়ের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা, মায়া কোনো কিছুই নেই, স্পষ্ট বোঝা যায়। রানী লাবণ্য ছুটে এসে বাপচাচার মাঝে বসে। খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চান তারা। আচমকা রানী গড়গড় করে বমি করা শুরু করলো। সবাই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো, প্রতিটি থালা নষ্ট হয়ে যায়। আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফরিনা ছুটে যান পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে গেল। রানী বমি করতে করতে কলপারে ক্লান্ত হয়ে বসে পড়েন। আমিনা হাই হুতাশ করে বিলাপ পারছেন, আমার শরীর কি হইল, কয়দিন ধইরা খালি বমি করতাছে, দিনের আসর হইল নাকি, কয়বার কইছি যখন তখন ঘর থেকে বাইর হইস না, তাও শরীরটা কথা শুনে না। লাবণ্য তথ্য দিল, আপা রাত্রেও ঘুমাতে পারে না, ছটফট করে। আমিনা কেঁদে কুল পাচ্ছে না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন, আমার শরীর কি হইল? রানী ক্ষীণ স্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ বড় বড় করে প্রশ্ন করে, এই সেরি, তোর শরীর খারাপ কবে শেষ হইছে?
2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে উপরে তাকায়। সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে যেন রানীর দিকে তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে জড়িয়ে ধরে বললেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতেছেন, আমার সেরি এমন না। হেটা কবিরাজ এলে কখন যাইব। এই সিঁড়ির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইটটা গাঙ্গে ভাসায় দিয়াম। মনে রাইখো বউ, নূরজাহান বললেন রাগী স্বরে। রানীর গলা শুকিয়ে কাঠ, হৃৎপিণ্ড উঠানামা করছে, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছে। এক সময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার দিয়ে উঠল, ও রানী, কি হয়েছে তোর, কথা ক। রানীর অবস্থা বেগতিক। খলিল হাওলাদার দরজা বন্ধ করে বেধম পিটাচ্ছে রানীকে। এলো পাথারি মেরেছেন, কারো কোনো কথা শুনেনি। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে, রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা এরা ভয়ে আদমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। রিদওয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে, রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে। মগা, মদন, লতিফা, রিনু ভয়ে আদমরা। তারা নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। কেউ যদি বাইরে এই খবর দেয়, নিশ্চিত সবাই তাদেরকেই ভুল বুঝবে। রানী মারের চোটে অজ্ঞান হয়ে পড়েছে। সারা গায়ে মারের দাগ, ঠোঁট ঘেটে রক্ত ঝরছে। আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। খলিল হাওলাদারকে বারবার পাষাণ বাপ বলে আখ্যায়িত করছে। অথচ পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল। ফরিনা রানীর মুখে পানি ছিটিয়ে দেন। রানী কিছুতেই চোখ খুলছে না। লাবণ্য ফুপিয়ে কাঁদছে। রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক, তবে ভালোও তো বাসে। দরজার বাইরে থেকে শুনছে রানীর চিৎকার। রানী চিৎকার করে ডাকছিল, আম্মা, দা ভাই, লাবণ্য কই তোমরা? আব্বা মাইরা ফেলাইতাছে, বাঁচাও আমারে। লাবণ্য, কই তুই? আম্মা। দরজায় সবাই মিলে অনেক ধাক্কা দিয়েছে। ডেকেছে, খলিল হাওলাদার সাড়া দেননি। এক নিঃশ্বাসে মেরে গেছেন। রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন। রাগের বশে রানীর তলপেটে বেশি আঘাত করেছে, আর রানী আকাশ কাঁপিয়ে কেঁদেছে। কেউ পারেনি ঘরের ভেতর প্রবেশ করতে। পদ্মজা আমিরের পাঞ্জাবি 2 হাতে খামচে ধরে কান্নামাখা কণ্ঠে অনুরোধ করেছে, আল্লাহর দোহাই লাগে, আপনি এসব থামান, চেষ্টা করুন। আমির অনেক চেষ্টা করেছে দরজা ভেঙে প্রবেশ করার, পারেনি। যখন করাত আনার জন্য প্রস্তুত হলো, তখন খলিল হাওলাদার বেরিয়ে আসেন। রানীর গলার স্বর থেমে যায়, আর শোনা যাচ্ছে না। সবাই ভেতরে প্রবেশ করে দেখে রানী উপুর হয়ে পড়ে আছে, শরীর রক্তাক্ত। আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন। ছুটে আসেন রানীর কাছে। মগাকে পাঠানো হয়েছে আবার কবিরাজকে নিয়ে আসতে। এত কিছু হয়ে যাচ্ছে, নূরজাহান একবারও নিচে নামে আসেননি। রানী গর্ভবতী শুনেই সে যে উপরে গিয়েছেন তো গিয়েছেনই, আর আসার নাম নেই। এত চেঁচামেচি শুনেও কি আসতে ইচ্ছে হয়নি? এতই কঠিন মন? কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খুলে। ফরিনা আমিনাকে বললেন, সেরির বিয়া দিতে কইছিলাম, দিলি না। সেরির কথা শুনছিলি তোরা, এখন তো মজা বুঝতেই হইব। 20 বছরের যুবতী সেরি এখন বাপের বাড়ির থাহে। আমিনা কিছু বলতে পারলেন না, আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। মজিদ ঘরে প্রবেশ করেন। ফরিনাকে জিজ্ঞাসা করলেন, মেয়েকে জিজ্ঞাসা করো এই আকামের সাথীকে। পদ্মজা ধীর পায়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়, মাথার ঘোমটা টানা। ফরিনা রানীকে জিজ্ঞাসা করলেন, বাচ্চার বাপ কেডায়? রানী কিছু বলছে না, ঠোঁট কামড়ে কাঁদছে। চোখ বেয়ে জলের ধারা নামছে। ফরিনা তেজ নিয়ে বললেন, কি রে সেরি, এখন কথা আয় না কেন? বাচ্চার বাপের নাম কিতা কইবি তো, বিয়া তো দেওয়ান লাগবো। তবুও রানী চুপ। তার কান্নার বেগ বেড়ে গেছে। মজিদ হাওলাদার লাবণ্যকে ডাক দিলেন। লাবণ্য। লাবণ্য কেঁপে উঠল। মজিদ জিজ্ঞাসা করলেন, তোর তো জানার কথা, একসাথে থাকিস, কার সাথে রানীর সম্পর্ক ছিল? লাবণ্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে, আর চোখে রানীকে দেখে। রানী অন্যদিকে তাকিয়ে আছে। লাবণ্য বুঝে উঠতে পারছে না তার কি বলা উচিত। মজিদ ধমকে উঠলেন, লাবণ্য, সত্য বলো, কিছু লুকানোর চেষ্টা করবি না, তাহলে তোরও এই দশা হবে। লাবণ্য ভয়ের চোটে গড়গড় করে বলতে থাকলো, আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে। দুজনেই প্রায় দেখা করে বাড়ির পিছনে, খালের পাড়ে। অনেক বছর হয়েছে প্রেমের। রানীর কান্নার শব্দ বেড়ে যায়। ফরিনা ঝাঁঝালো কণ্ঠে রানীকে বললেন, এই সেরি, চুপ কর। এখন মেলাই তা সুস্কারে কুকাম করার সময় মনে আসিল না? আমরারে কইতে পারলি না তোর আব্দুল রে পছন্দ? আর আব্দুল রে কেমন ধাসের মানুষ, প্রস্তাব লইয়া আইতে পারে নাই, তোরে ডাইকা লইয়া কুকাম করে বেড়াইছে। নিজের বাড়ি বানায় প্রস্তাব লইয়া আইব কইছিল। রানী কাঁদতে কাঁদতে বলল। ফরিনা পাল্টা বললেন, কয়দিন তোর সয় নাই, শরীর গরম হয়ে গেছিল বেশি, খারাপ সেরি কোনহানের। আমির ঘরে ঢুকতেই মাজিদ গম্ভীর কণ্ঠে বললেন, আব্দুল রে ধরে নিয়ে আয়। আমির অবাক হয়ে বলল, আব্দুল করেছে এই কাজ? ও তো এমন না, মুখ দেখে বোঝা যায় কি কেমন। আমির উত্তরের কিছু বলল না। রানী আহত দুর্বল শরীর নিয়ে দ্রুত বিছানা থেকে নামে। আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়িয়েছে সবেমাত্র রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে। আকুতি করে বলল, দা ভাই, উনারে কিছু কইরো না, উনারে মাইরো না, আমি তোমার পায়ে পড়ি। ও কাকা, আমারে মারো, উনারে মাইরো না। কি পাগলামি করছিস? পা ছাড় রানী, দা ভাই দোহাই লাগে। আমির রানীকে 2 হাতে তুলে দাঁড় করালো। এরপর কোমল কণ্ঠে বলল, কিছু করব না, শুধু নিয়ে আসবো, বিয়ে পড়িয়ে দিব। সত্যি দা ভাই, সত্যি।
রানী হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। আমির বেরিয়ে যায়। মজিদ চোখ মুখ কঠিন অবস্থায় রেখে ঘর ছাড়েন। রানী মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে পদ্মজা ধরে ফেলে। আমিনা ফরিনা এগিয়ে আসেন, তারপর রানীকে ধরে বিছানায় নিয়ে শুয়ে দিলেন। বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে। কিছুক্ষণ আগের সব মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয়ে যায়। যখন যেখানে যেতে বলেছে তখন সেখানেই গিয়েছে। দ্বিতীয়বার ভাবেনি, অন্ধভাবে ভালোবেসেছে। কত দিনের স্বপ্ন, কত আশা পূরণ হবে অবশেষে। রানী নিজের অজান্তে বাঁকা হাসে, তৃপ্তিকর হাসি, কিছু পাওয়ার হাসি। উপস্থিত আর কেউ খেয়াল না করলেও সেই হাসি পদ্মজা খেয়াল করে। এই হাসি বেশিক্ষণ থাকলো না। বিকেলবেলা আমির দুঃসংবাদ নিয়ে ফিরল। আব্দুল খুন হয়েছে গত রাতে। মাদানী নদীতে লাশ পাওয়া গেছে। আব্দুলের বাড়িতে পুলিশের ভিড়। রানীর কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। জীবনের সুখের আলো নিভে যায়, নিভে যায় স্বপ্ন পূরণের ইচ্ছের প্রদীপ। পদ্মজা এই খবর শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রতিটা মৃতদেহ নদীতেই কেন পাওয়া যায়? এতে কি প্রমাণ পানির সাথে ধুয়ে যায়? আগের খুনগুলোর খুনি কি আব্দুলের খুনি? পদ্মজা চেয়ার টেনে বসে। মাথা ব্যথা করছে খুব, রগ দপদপ করে কাঁপছে। চোখ বন্ধ করে ভাবে, এই আব্দুলপুরে পাপের সাম্রাজ্য কারা তৈরি করছে? ভাবতে গেলে শরীর কেমন করে। শূন্য হাত নিয়ে ভাবনা থেকে বের হতে হয়। কুল কিনারা পাওয়া যায় না। সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি, তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা। পদ্মজা স্বামীর বুকে ওম ঝেড়ে ফেলে অজু করে আসে। এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্মজা ডেকে তুলে একসাথে ফজরের নামাজ আদায় করে। নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে। পদ্মজা রান্নাঘরে যায়, গিয়ে দেখে ফরিনা বেগম এখনো আসেননি। আজ মেট্রিক পরীক্ষার ফলাফল। উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে। সে পায়চারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আসে। দরজা খোলা। পদ্মজা বাইরে থেকে উঁকি দিয়ে দেখলো রানী মাটিতে বসে আছে, উদাস হয়ে কিছু ভাবছে। রাতে ঘুমায় না, নিজের মতো জগৎ করে নিয়েছে। খাবার রেখে যাওয়া হয়, যখন ইচ্ছে হয় খায়। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়লো, এরপর জায়গা ত্যাগ করলো। রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায়, তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল। পদ্মজা সদর ঘরে পায়চারি করতে থাকলো। ফরিনা বেগম তাসবি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করেন। পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন, উঠা পড়ছো তুমি? চুলায় আগুন ধরাইছো? পদ্মজা অপরাধীর মতো মাথা নত করে না উচ্চারণ করলো। ফরিনা এই নিয়ে কথা বাড়ালেন না, মৃদু কণ্ঠে আদেশ করলেন, লাবণ্যরে ডাইকা তুলো গিয়া, সেরিডা আইজও মানুষ হইল না। ভোরের আলো ফুইটা গেছে, হ্যাঁ এখনো ঘুমায়। আচ্ছা আম্মা। পদ্মজা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো। এইবার আর বাইরে থেকে উকি দিয়ে চলে যায়নি। ভেতরে ঢুকলো। পদ্মজা আওয়াজ করে দরজা খুলে, তাও রানীর ভাবান্তর হলো না। সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে। পদ্মজা রানীর দিকে চেয়ে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো। এরপর লাবণ্যকে ডাকলো, এই লাবণ্য, লাবণ্য। লাবণ্য আড়মোড়া ভেঙে ঘুমো ঘুমো চোখে পিট পিট করে তাকিয়ে বলল, আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস? পদ্মজার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো। যখন বুঝতে পারলো, লাফিয়ে উঠে বসলো। বুকে হাত রেখে হাঁসফাঁস করতে করতে বলল, কি বললি এটা? দেখ কলিজাটা লাফাইতাছে। কি ভয়ানক কথা মনে করায় দিলি, উফ। পদ্মজা হাসলো, বলল, কলিজা লাফায় না, বুক ধুকপুক করে। ওইটাই ওইটাই। আমি ফেল করব, রানী আপার মতো মায়ের খাবো দেখিস। আমার শ্বাসকষ্ট হইতাছে। লাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। সে আতঙ্কে আছে। এই চিন্তায় রাতে ঘুম আসেনি। ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গেছে। পদ্মজা লাবণ্যর ছটফটানি দেখে ভয় পেয়ে যায়। সান্ত্বনা দিতে বলল, এমন কিছুই হবে না, দেখিস, বেহুদা চিন্তা করছিস। সূর্য উঠে যাবে, নামাজ পড় জলদি, আল্লাহর কাছে দোয়া কর। লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপারে ছুটে যায়। এইবার পদ্মজা হেসে ফেললো। রানীর দিকে চোখ পড়তেই হাসিটা মিলিয়ে যায়। রানী কাঁদছে। পদ্মজা 2 পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায়, আবার এগিয়ে যায়। রানীর পাশে বসে ডাকলো, আপা। রানী চোখ ভর্তি অশ্রু নিয়ে তাকায়। পৃথিবীর সব কষ্টরা বুঝি এই একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে। রানী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মজা? তুমি তো অনেক জ্ঞানী, সবাই তোমারে বুদ্ধিমতী কয়। তুমি একটা বুদ্ধি দাও না, এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি। আমারে দেখায় দিবা শান্তির পথ। মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খুঁজে। পদ্মজার চোখ টলমল করে ওঠে। সে ঢোক গিলে বলল, পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো। নামাজ পড়ো, হাদিস পড়ো, কোরআন পড়ো। একদিন ঠিক শান্তি খুঁজে পাবা। আমার মতো পাপীরে আল্লাহ কবুল করব? আল্লাহ তাআলার মতো দয়াবান উদার আর কেউ নেই। পাপ মুছার জন্য অনুতপ্ত হয়ে সেজদায় দিয়েই দেখো না আপা, ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন। সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছেন। রানী জানালার বাইরে তাকায়। আম গাছের ডালে চোখ রেখে বলল, কেন এমনটা হইল আমার সাথে?